আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফিজিক্স ইউনিভার্স। আমি মোহাম্মদ মুত্তাকিন ইসলাম তোমাদের সাথে আজকে ওয়ান শট সিরিজের ফিজিক্স ফার্স্ট পেপারের একটা অধ্যায় কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। দেখো, আমাদের প্রথম টপিক হচ্ছে কাজ। কাজ, যাকে ইংরেজিতে বলে ওয়ার্ক। তাহলে কাজ এই টপিক নিয়ে প্রথমে যদি আমরা কথা বলি, মূলত আসলে কাজ কি? কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুটির স্মরণ ঘটে, তবে সেই বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে আমরা কাজ বলি। তাহলে এইখান থেকে আমরা সূত্র লিখতে পারবো হচ্ছে ডাব্লিউ সমান এফ এস কস থিটা, বা এখানে লিখতে পারবো এফ ডট এস। দেখো, এখানে একটা বস্তু যদি দেখি, তাহলে এই বস্তুর উপর যদি এফ বল প্রয়োগ করা হয় এই দিক বরাবর, তাহলে বস্তুর স্মরণ যদি হয় এই পর্যন্ত, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এস, মাঝখানে কোণ যদি থিটা হয়, তাহলে এখানে আমরা কাজ পাবো হচ্ছে ডাব্লিউ। তাহলে কাজ হবে ডাব্লিউ ডাব্লিউ সমান এফ এস কস থিটা এফ ডট এস। সবাই জানো যে ডট গুণন সমান এফ এফ ডট এস লিখলে সেখানে এফ এস কস থিটাই হয়। তো কাজ কিন্তু একটা স্কেলার রাশি, আর হচ্ছে এফ এবং এস দুইটাই কিন্তু ভেক্টর রাশি, কিন্তু দুটো ভেক্টরের ডট গুণফলের যে ডেরিভেটিভটা আমরা পাই সেটা কিন্তু স্কেলার রাশি হয়। তাহলে কাজ একটা স্কেলার রাশি। এখন আমরা দেখব হচ্ছে সর্বোচ্চ কাজ, সর্বনিম্ন কাজ, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, শূন্য কাজ, এগুলো নিয়ে। প্রথমে আমরা দেখি সর্বোচ্চ কাজ। সর্বোচ্চ কাজ, দেখো, একটা বস্তুকে যদি আমরা এদিকে বল প্রয়োগ করি, তাহলে একটা বস্তুকে যদি এদিক বরাবর বল প্রয়োগ করি, বস্তুটা যদি এদিক বরাবরই অগ্রসর হয়, তাহলে মধ্যবর্তী কোণ কিন্তু হবে থিটা। থিটা সমান হবে 0 ডিগ্রি। আমরা একটা বস্তুর সর্বোচ্চ কাজ তখনই পাবো যখন মধ্যবর্তী কোণ অর্থাৎ থিটা সমান হবে 0 ডিগ্রি। থিটা সমান 0 ডিগ্রি হলেই সর্বোচ্চ কাজ কিভাবে? কারণ একটা বস্তুর উপর তুমি এই দিকে যদি বল প্রয়োগ করো, তাহলে বস্তুর উপাংশটাও যদি এই দিক অর্থাৎ কস থিটা, আমরা তো জানি এই দিক এফ হলে উপাংশ হবে এফ কস থিটা, আর আমরা জানি কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, আর কস 0 ডিগ্রির মান 1। তো 1 কস কস থিটার মান সর্বোচ্চ হচ্ছে 1, তাই কস এফ কস থিটার মান সর্বোচ্চ হবে, তাই এখানে থিটা কিন্তু আমাদের 0 ডিগ্রি হবে। তাহলে সর্বোচ্চ কাজের ক্ষেত্রে আমরা লিখতে পারি ডাব্লিউ সমান এফ এস কস 0 ডিগ্রি, বা সরাসরি লিখে ফেললে হবে এফ এস। এখন যদি আমরা দেখি সর্বনিম্ন কাজ, সর্বনিম্ন কাজ, এই বস্তুটার উপর একটা বস্তু ধরলাম, এই বস্তুকে তুমি এদিক বরাবর এফ বল প্রয়োগ করছো, বাট বস্তুটা দেখতেছো যে এই দিক বরাবর এস সরণ অতিক্রম করলো। তাহলে এই ক্ষেত্রে যে কাজটা হবে সেটা হবে ঋণাত্মক কাজ। এখানে মধ্যবর্তী কোণ কিন্তু 180 ডিগ্রি। আমরা জানি যে, দেখো, এখানে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তাহলে আমরা এখানে থিটা সমান 180 ডিগ্রি লিখতে পারি। তো ঋণাত্মক কাজের ক্ষেত্রে আমরা যদি হিসাব করি, তাহলে দেখো এখানে এফ ডাব্লিউ সমান এফ এস কস 180 ডিগ্রি। এখন কস 180 ডিগ্রির মান কত? কস 180 ডিগ্রির মান হচ্ছে -1, তাহলে এই ক্ষেত্রে কিন্তু মাইনাস এফ এস হবে, মাইনাস এফ এস। অর্থাৎ তুমি কাজ করতে চাইলে একদিকে সর্বনিম্ন, কিন্তু সর্বনিম্ন কাজ অর্থাৎ মাইনাস কাজটা নেগেটিভ হয়ে গেল। তুমি একদিকে যাইতেছিলা যে সামনের দিকে নিয়ে যাবা, বল প্রয়োগ করছিলা সামনে, বাট নিয়ে যেতেছিলে সামনে, কিন্তু সে তোমার বস্তুটা সরে গেছে পিছনের দিকে একদম 180 ডিগ্রি কোণে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কাজটা একদম সর্বনিম্ন, এর থেকে কম কাজ হওয়া সম্ভব, মানে সর্বনিম্ন হওয়া আর সম্ভব না। কিন্তু কাজ কিন্তু শূন্য হওয়া সম্ভব। এখন শূন্য কিভাবে হবে সেটা দেখি। শূন্য কাজ,
দেখো, শূন্য কাজ বলতে আসলে কি বোঝায়? তুমি একটা বস্তুর উপর এদিক বরাবর এফ বল প্রয়োগ করলে বস্তুটা সরণ ঘটলো এই দিক বরাবর এস, এখন মাঝখানের কোণ হচ্ছে থিটা, তাহলে এক্ষেত্রে ডাব্লিউ সমান এফ এস কস 90 ডিগ্রি। সবাই আমরা জানি যে কস 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, কস 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তো এটা যদি 0 হয়ে যায় তাহলে এখানে কিন্তু আমরা ডাব্লিউ সমান 0 পেয়ে যাবো, অর্থাৎ ডাব্লিউ সমান কিন্তু আমরা 0 পেয়ে গেলাম। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ডাব্লিউ সমান আমরা পেয়ে গেলাম হচ্ছে 0 সমান 0। তো এইভাবেই শূন্য কাজ পাওয়া যায়। এখন আমরা যদি দেখি ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ আর হচ্ছে শূন্য কাজ তো দেখলামই। ধনাত্মক কাজ, ধনাত্মক কাজ, দেখো ধনাত্মক কাজের ক্ষেত্রে আমাদের যেদিকে বল প্রয়োগ করব সেদিকে কাজটা ধনাত্মক হতে হবে, অর্থাৎ এটা যদি বস্তু হয়, বস্তুকে যদি আমরা এই দিক বরাবর বল প্রয়োগ করি এফ, সরণটাও ওকে এই 90 ডিগ্রি, 0 থেকে 90 ডিগ্রির মাঝখানে কোনো একটা দিকে হতে হবে, তবে সেই কাজটিকে আমরা ধনাত্মক কাজ ধরে নিতে পারবো। কারণ আমরা জানি যে কজের মান যদি 0 থেকে 90-এর মাঝখানে হয় তাহলেই তার পজিটিভ মান আসে, আর অন্য ক্ষেত্রগুলোতে কজের মান কিন্তু নেগেটিভ আসবে। তো এখানে যদি আমরা তাহলে ধনাত্মক কাজের ক্ষেত্রে আমরা একটা শর্ত দেখতে পারি, সেটা হচ্ছে থিটা এর ভ্যালু কি হবে 90 থেকে ছোট। 90 থেকে ছোট কেন? কারণ 90 যদি হয়ে যায় তাহলে কিন্তু তা শূন্য কাজ, আমরা এই যে আগে স্লাইডে দেখছি শূন্য কাজ হয়ে যাবে। আর এই ক্ষেত্রে হবে কজের থিটার ভ্যালু 90 থেকে ছোট এবং 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান। তাহলে 0 ডিগ্রিও হতে পারে, তাহলে কি হবে সর্বোচ্চ কাজ, এটা ধনাত্মক। 0 ডিগ্রি থেকে বড় হবে কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট হবে, এইরূপ ক্ষেত্রে সেই কাজটা হবে, তা হবে আমাদের ধনাত্মক কাজ। এখন আমরা দেখব ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজ, ধরো এই বস্তু বল প্রয়োগ করছো এদিকে, বস্তু সরণ এদিকে, মানে সরি, ধরলাম এদিকে বল প্রয়োগ করছো, কিন্তু সরণ হইল এই দিক বরাবর কোনো একটা জায়গায়, অর্থাৎ এটা যদি আমরা কল্পনা করি তাহলে ওর এই দিক বরাবর কোনো একটা দিকে সরণ হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে বস্তুটার যে কাজ হবে তা পাবো আমরা ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজের ক্ষেত্রে আমরা যদি থিটার মান ধরি, থিটার মান কি হবে? থিটা হবে 180 থেকে 180 থেকে ছোট অথবা সমান। 180 সমানও হতে পারে, যেমন এই যে এদিকে 180 সমানও হতে পারে, আবার 180 থেকে ছোটও হতে পারে, যেমন সরি 180 থেকে ছোট হতে পারে যেমন এইদিকে। কিন্তু আরেকটা কথা আছে যে 90 থেকে বড় হইতে হবে, কারণ 90 তো হচ্ছে ঋণাত্মক কাজ, তার শর্তটা কি হবে 90 ডিগ্রি থেকে বড় 180 থেকে ছোট, মানে এই সেকেন্ড কোয়াড্র্যান্টে যে কাজ যদি সরণ হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে কাজটি হয়েছে ঋণাত্মক কাজ। তো এটা হচ্ছে শর্ত, ঋণাত্মক কাজের শর্ত। এরপর যদি আমরা দেখি যে কাজের একক, একক কাজের একক, এসআই একক সাধারণত নিউটন মিটার, এসআই একক হচ্ছে নিউটন মিটার, আর এটাকে আমরা লিখতে পারি জুল। আর এফপিএস এককে, এফপিএসে একক হবে ফুট পাউন্ডাল, ফুট পাউন্ডাল। আর সিজিএসে হবে, সিজিএসে হবে আর্গ, এটা হবে একক। আর মাত্রা হচ্ছে, দেখো দেখো এখানে মাত্রা, মাত্রা কি হবে? মাত্রা হবে ডাব্লিউ নিউটন মিটার, নিউটন মিটারের এম এল টি ইনভার্স 2, আর হচ্ছে মিটারের ক্ষেত্রে এল। আশা করি এটুকু সবাই জানো। তো এইখান থেকে পরে আমরা লিখতে পারি এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এটাই হচ্ছে মূলত একক।
এখন আমরা দেখব হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ। টপিক হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ। এটি হচ্ছে এখনকার টপিক। তাহলে দেখো, একটা বস্তু অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কাজটা সেটা কি হবে, সেটা হচ্ছে বিভব শক্তির সমান। আমরা সবাই বিভব শক্তির সমান জানি হচ্ছে mgh, বিভব শক্তি সমান mgh। তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ সমানই হবে বিভব শক্তি, অর্থাৎ এটা যে কথা এটাও একই কথা, অর্থাৎ অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হবে বিভব শক্তির সমান। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি W সমান mgh। তাহলে এইচ হচ্ছে ভূমি থেকে বস্তুর, ধরো এটা ভূমি থেকে একটা বস্তু যে থাকে, বস্তুর ভারকেন্দ্রের এই পর্যন্ত যে হচ্ছে উলম্ব সরণ, তাকে আমরা বলবো কি এইচ, এটাকে বলবো হচ্ছে এইচ। তো বাকি এম আর জি তো জানোই, বস্তুর ভর হবে এম আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো এখন যদি আমরা অভিকর্ষ বলের দ্বারা অভিকর্ষ বলের দ্বারা কাজ, বলের দ্বারা কাজ, আমরা যদি অভিকর্ষ বলের দ্বারা কাজ হিসাব করি, সেই ক্ষেত্রে কিন্তু ডাব্লিউ জি অর্থাৎ ডাব্লিউ গ্র্যাভিটেশনাল ফোর্সের কাজ হবে মাইনাস এম জি এইচ। এখানে কিন্তু একটা মাইনাস হবে। কেন মাইনাস? কারণ দেখো, একটা বস্তু এখানে আছে, অভিকর্ষ বল ওকে এই দিক বরাবর আকর্ষণ করতেছে, কিন্তু বস্তুটাকে আমরা তুলে কিন্তু এই জায়গায় নিয়ে গেছি, অর্থাৎ এই জায়গায় ছিল, বস্তুটাকে এই জায়গায় নিয়ে গেছো, এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে গেছো, কিন্তু বল কিন্তু অভিকর্ষ বল নিচের দিকেই কাজ করছিল, বাট বস্তু সরণ হচ্ছে বিপরীতে, তার জন্য মাইনাস হয়েছে। এটাই হচ্ছে। আর এই ক্ষেত্রে এইখানে যদি এই বস্তুটাকে হিসাব করো, যদি আমরা এখানে এইচ ধরি এটাকে, আর আচ্ছা দেখো, অন্য অন্য পেজে নিয়ে দেখাই। তো একটা বস্তু এইখানে ছিল, বস্তুটাকে এইখানে নিয়ে গেছো, এইখানে নিয়ে গেছো, এখানে চলে গেছে বস্তুটা। এখন এই বস্তুর ক্ষেত্রে কাজ কি হবে? তাহলে আমরা এখান থেকে, ধরো আমাদের এইটা দেওয়া আছে যে এইখান থেকে বস্তুটাকে আমরা এখানে নিছি, দূরত্ব সরণ হচ্ছে এস, আর এমজি তো বল জানি। তো এখন আমাদের বের করতে হবে কি বল, বল কোন দিকে, এই যে এটা বল, বল এবং বলের দিকে সরণের উপাংশ। তাহলে সরণের উপাংশ এইচ, এটা এইচ সমান আমরা এখানে কিন্তু লিখতে পারি যে এস সাইন থিটা। কেমনে হলো এস সাইন থিটা? এটা যদি কোণ হয় থিটা, তাহলে এটা হবে কস থিটা এইদিকে, আর সাইন থিটা হবে এইদিকে। তো আশা করি বুঝতে পারছো, এইচ সমান হবে এস সাইন থিটা, আর বাকিটা হচ্ছে আগের মতোই, ডাব্লিউ দিয়ে ডাব্লিউ সমান এম জি এইচ, ওইভাবে বের করতে পারবা। এখন আমরা দেখব হচ্ছে পানি থেকে মেঘে পরিণত করতে কৃত কাজটা কি হবে। পানি থেকে মেঘে কনভার্ট করতে এখানে যে কৃত কাজটা হবে, কৃত কাজ দেখো, এইখানে একটা হ্রদের ভিতরে পানি ছিল এদিকে, এখন এইখান থেকে পানিগুলো উপর দিকে উঠে এখানে মেঘ তৈরি করলো, মেঘ, এটা মেঘ, মেঘ যদি মেঘ তৈরি করে, তাহলে এই মেঘের ক্ষেত্রফলকে যদি আমরা এ দিয়ে প্রকাশ করি এবং মেঘের পুরুত্বকে আমরা এল দিয়ে প্রকাশ করি, তো এখান থেকে কিন্তু আমরা মেঘের আয়তন ইজিলি বের করে ফেলতে পারবো। আয়তন সমান আমরা লিখতে পারবো ভি সমান এ এল। তারপরে দেখো, তারপরে হচ্ছে ডাব্লিউ সমান আমরা কি জানি, ডাব্লিউ সমান এম জি এইচ, আর আমরা এম সমান লিখতে পারি হচ্ছে এম সমান রো ইন্টু ভি জি এইচ। এই ক্ষেত্রে এখান থেকে কিন্তু লেখা যায় ভি সমান এ এল, তাহলে রো এ এল জি এইচ, তাহলে ডাব্লিউ সমান রো এ এল জি এইচ। এই সূত্র দিয়ে পানি মেঘে কনভার্ট করতে যে বিভব শক্তি, সেটা কিন্তু আমরা বের করতে পারবো।
এখন আমরা যে টপিকটি দেখব সেটা হচ্ছে কৃতকাজ নির্ণয়। আনুভূমিক থেকে উলম্ব ভাবে কোনো একটা বস্তুকে যদি আমরা সরাই তাহলে সেখানে কৃতকাজটি কি হবে তা দেখব। তো এখানে একটা চারকোনা বস্তু শোয়ানো আছে। ধরলাম আমরা বস্তুটা যে এই পাশটা হচ্ছে বি, এই পাশের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে বি, আর এই দিক বরাবর বস্তুটা হচ্ছে ধরে নেব আমরা এল। এখন কি করতে হবে, বস্তুটাকে যেদিকে আছে এটাকে আমরা যদি কপি করে সরিয়ে দেই, দেখো দেখো বস্তুটা কিন্তু ছিল কোন দিকে, দেখো বস্তুটা মূলত এইখানে ছিল, এই অবস্থান থেকে আমরা ওটাকে সোজা করছি, অর্থাৎ এই অবস্থানে নিয়ে গেছি। তাহলে এখানে কি হবে দেখো, খেয়াল করো, এখন যে কালারটা চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে দিলে বুঝতে পারবে ছিল এই অবস্থানে নিয়ে গেছি আমরা এই অবস্থানে। তাহলে ভর কেন্দ্রের সরণটা কতটুকু হবে দেখাই তাহলে। দেখো এখানে ভরকেন্দ্র যদি এই অবস্থানে থাকে সেটা এখন শিফট হয়ে কোন অবস্থানে চলে যাবে, এটার যে মিডিল বরাবর এখানে চলে যাবে। তো ভরকেন্দ্র শিফট হয়েছে কই থেকে কই গেছে, দেখো এইখান থেকে এইখানে গেছে, এইখান থেকে এইখানে গেছে। তো এইখান থেকে আমাদের তাহলে যে সরণটা হিসাব করব সেটা কিন্তু হবে জাস্ট এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত যে সরণটা সেটাকে আমরা হিসাব করব। তো এটা কিভাবে বের করবে, এইচ, এটাকে আমরা বলবো এইচ। তাহলে এইচ সমান আমরা বের করব হচ্ছে, দেখো বি, বি/2, এইটুকু হচ্ছে বি/2, যে এইটুকু হচ্ছে বি/2। তো এল আর এইটুকু হচ্ছে, এটা যদি এল হয়, দেখো এটা কিন্তু এল ছিল, তখন থেকে আমরা জানি এল। তাহলে এইটুকু হবে, এই নিচেরটুকু দুই ভাগ করলে আমরা পাবো এল/2, এল/2, এল/2 পেলাম। এখন এটাকে তো সোজা করছি এখান থেকে, কিন্তু এইখানে যে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে বি/2, তাহলে এখান থেকে কিন্তু বি/2 মাইনাস হবে, বি/2 মানে ছিল একদিকে, সেটারে সোজা করছি আমরা। জাস্ট এখানের ভরকেন্দ্রটা এখানে চলে গেছে, এইখানের ভরকেন্দ্র এখানে চলে যাওয়ার জন্য আমাদের স্মরণ হয়েছে এটা এইখান থেকে ভরকেন্দ্রের সরণ এইটুকু হয়েছে, তার মানে নিচেরটুকু বাদ দিতে হবে এইটুকু। আর আমরা জানি এইটুকুর মান হচ্ছে বি/2, আর এখানে এই সম্পূর্ণটার মান হবে এল/2, ওই যে এল/2 লিখছি, তার থেকে আমরা বি/2 বিয়োগ করছি, এখানে যে পাবো মান সেটাই হচ্ছে আমাদের এইচ এর মান। এটা হচ্ছে আমাদের সেই বহু আকাঙ্ক্ষিত এইচ। তো এভাবে আমরা যদি ম্যাথ আসে কিন্তু এভাবে সলভ করতে পারবো। এখন আমরা যে টপিকটি দেখব সেটার নাম যদি আমরা লিখি সেটা হচ্ছে ইট সাজানো। ওই যে ঘরবাড়ি করতে যে ইটগুলো দরকার হয় সেই ইটগুলো সাজানো, এটা দিয়ে ম্যাথ আসে। তো এটা যদি একটা তল ধরি, এখানে ধরলাম কয়েকটা ইট এভাবে তলের উপর রাখা আছে, ধরলাম 3টা ইট রাখা আছে। তো এই 3টা ইটকে যদি আমরা একই সমান সব কিছু আঁকানোতে একটু এদিক ওদিক হয়েছে। এখন যদি বলি যে একটার উপর একটা ইট সাজিয়ে 3টা ইট সাজাও, তাহলে আমরা কি করবো, প্রথমে একটা ইট এখানে রাখবো, তার উপর আরেকটা ইট রাখবো, তার উপর আরেকটা ইট রাখবো। তাহলে এই ইটটা এখানে নিয়ে গেলাম, এইটা এখানে নিয়ে গেলাম, আর এইটা এখানে নিয়ে গেলাম। বুঝতে পারছো? তো এই ইটের ক্ষেত্রে দেখো ভূমি থেকে ভার কেন্দ্র আমাদের কিন্তু জাস্ট নির্ণয় করতে হবে যে ভূমি থেকে ভার কেন্দ্র কতটুকু, সেই অনুযায়ী আমরা এমজিএইচ নির্ণয় করতে পারবো। তাহলে এই ইটের ক্ষেত্রে যদি আমরা দেখো এখানে যদি আমরা এটাকে এল ধরি, এইটুকুকে যদি আমরা এল ধরি, তাহলে এই ইটের যখন শোয়ানো অবস্থায় ছিল, শোয়ানো অবস্থায় থাকতেও কিন্তু একই অবস্থানে ছিল, তাহলে ওর ভারকেন্দ্র যদি এটা থাকে, এখনও কিন্তু ভারকেন্দ্র এটাই থাকবে প্রথম ইটের ক্ষেত্রে। তাহলে প্রথম ইটের ক্ষেত্রে আমাদের যদি ডাব্লিউ সমান, ফার্স্ট ইটের ক্ষেত্রে যদি আমাদেরকে ডাব্লিউ বের করতে বলে, তাহলে কিন্তু আমরা
mg ইন্টু 0 সমান 0 বের করব, কারণ এখানে কিন্তু কোনো সরণই হয়নি, জাস্ট এইটটাই মানে এইটটা এখানেই রয়েছে, মানে এখানেই আছে। তো এখন আমরা কাজ করব কি, সেকেন্ড ডিট যেটা, সেটাকে আমরা সেকেন্ড ডিটকে প্রথম ইটের উপরে রাখবো। তাহলে সেকেন্ড ডিটের ভারকেন্দ্র ছিল এখানে, এখন ভারকেন্দ্র শিফট হয়ে মানে এইখান থেকে জাস্ট এইখানে। তাহলে এই মাঝখানের দূরত্ব যদি L/2 হয়, এতটুকু আর এতটুকু যদি L/2 হয়, তাহলে কিন্তু আবার L পর্যন্ত হয়ে গেল। তাহলে সেকেন্ড ডিটটাকে যখন আমরা ফার্স্ট ডিটের উপরে, এই ফার্স্ট ডিটটার উপরে যখন সেকেন্ড ডিটটাকে রাখবো, তখন এইখানে জাস্ট হচ্ছে ভারকেন্দ্রের সরণটা হবে এল পরিমাণ, ভারকেন্দ্রের সরণটা হবে এল পরিমাণ সেকেন্ড ডিটের ক্ষেত্রে। mg এল ধরলাম সমান mg এল থাকলো। তো এখন যদি আমরা তৃতীয় ওইটার ক্ষেত্রে চিন্তা করি, তৃতীয় ওইটার ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে কি, এখানে তো একটা ইট ছিল, পরে আবার যখন এখানে নিলাম, এটাকে এখানে নিলাম, তখন দেখো এখানে কিন্তু আরেকটা এল এর সমান আমরা ভারকেন্দ্র পেয়ে গেলাম, মানে এখানে কিন্তু একটা এল পরিমাণ অংশ পেলাম। তো দ্বিতীয় ইটটাকে নিতে যদি এখানে এল পরিমাণ সরাইতে হয়েছে, সেকেন্ড ইটটাকে নিতে এখানে কিন্তু 2L পরিমাণ নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ডাব্লিউ পাবো mg ইন্টু 2L, এটাই কিন্তু পাবো। এখন এভাবে বারে বারে রাখতে আমরা আর কি এক করে বৃদ্ধি পাবে এল এর মান। তো এই ক্ষেত্রে আমরা একটা সূত্র লিখতে পারি যে অনেকগুলো ইট যদি দেওয়া থাকে, nতম nতম ইট, ইটের জন্য সূত্র ডাব্লিউ। তো nতম ইটের জন্য ডাব্লিউটা হবে mg ইন্টু n-1 ইন্টু h। এখান থেকে আমরা লিখতে পারবো n-1 ইন্টু h। এটা কিন্তু হচ্ছে ওই যে ধারার সূত্র, যে আমরা 9-10-এ পড়ে আসছি, সেইখান থেকেই কিন্তু এই সূত্রটা, সরি mg h, এই সূত্রটা কিন্তু আসছে ওই ধারের এই সূত্রগুলো থেকে। তো ডাব্লিউ এন, এনতম এটার জন্য যে ডাব্লিউটা, সেটা আমরা নির্ণয় করতে পারবো n-1 mgh। দেখো কিভাবে আসলো, প্রথম এটার জন্য mgh থেকে n-1, যদি n-1 করি তাহলে mgh তাহলে 0 হয়ে যাবে। দেখো পরবর্তীতে ডাব্লিউ সমান mgl থাকলো। তো ডাব্লিউ সেকেন্ড এর জন্য তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে থাকলো 1, তাহলে mgl। তৃতীয় ইটের জন্য এল সমান, যদি আমরা ম্যান সমান 3 ধরি, 3 থেকে 1 বিয়োগ করলে কি পাবো আমরা 2, তার জন্য এখানে লিখলাম আমরা 2L। তো এইভাবে বুঝতে পারছো যে কিভাবে আসলো, এটাই হচ্ছে সূত্র। এখন যদি আমাদেরকে মোট কৃত কাজ বের করতে বলে, তাহলে মোট কৃত কাজের ক্ষেত্রে আমরা দেখো মোট কৃত কাজ, এতক্ষণ তো আমরা দেখলাম এনতম একটা ইট তুলতে কতটুকু কৃত কাজ হবে। এখন যদি মোট কৃত কাজ বের করতে বলে তাহলে কি করব, তাহলে ডাব্লিউ সমান আমরা কি করব, প্রথমে 0 প্লাস করব mg, আচ্ছা ওইটা এলকে আমরা এইচ ধরে নিলাম, mgh প্লাস mg2h প্লাস mg3h প্লাস ডট 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 ডট, এভাবে তো যেতেই থাকবে। এখন লাস্ট কি, প্লাস n-1 mgh এই পর্যন্ত যাবে। এখন n এর মান তো অনির্দিষ্ট, তাহলে n সংখ্যক ইটের জন্য যে কাজ হবে তা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে একটা এখান থেকে ধারার যে সূত্র আছে সেইখান থেকে একটা সূত্র আনা যায়। তো ওইটা আর যাবো না ওইখানে, কারণ এটা একটা ওয়ান শট ভিডিও। তো সেই সূত্রটি হবে n ইন্টু n-1/2, এখানে হবে mgh, h কিন্তু হচ্ছে যে ইটের যে উচ্চতাটা ছিল সেটা। তো mgh, এই সূত্রের মাধ্যমে আমরা ডাব্লিউ বের করতে পারবো। ডাব্লিউ কি, নিট মানে মোট, মোট কৃত কাজ এটা হবে। এখন আমরা যে কুয়া খালি করার যে ম্যাথগুলো আছে সেগুলো করার জন্য যে কনসেপ্টটুকু দরকার হবে তা নিয়ে আলোচনা করব। তো আমরা জানি ডাব্লিউ সমান mgh, এটা সবাই জানো। এখানে কুয়ার ক্ষেত্রে আমরা এইচটা যে, সেই এইচটাকে আমরা যদি লিখি
কি হিসাবে দেখব? আমরা এইচ দেখব পানির স্তরের ভারকেন্দ্রের উলম্ব সরণ। অর্থাৎ পানির যে স্তরটাকে আমরা সরাবো, পানির স্তরের ভারকেন্দ্রের উলম্ব সরণ। তাহলে এইচটা হবে কি? পানির কেন্দ্রের পানির স্তরের ভারকেন্দ্রের উলম্ব সরণ। আর এম কি হবে? এম সমান হবে যতটুকু পানি তুলতে হবে তার ভর। যতটুকু পানি তুলব তার ভর। দেখো, এইচ হবে পানি সরাতে, মানে পানির স্তরের ভারকেন্দ্রের সরণ, ভারকেন্দ্রের উলম্ব সরণ। আর এম হচ্ছে যতটুকু পানি তুলব তার ভর। এটা ক্লিয়ার করে দেখো, একটা সম্পূর্ণ এখানে যদি আমরা একটা বালতি কল্পনা করি, বা বালতিকে, কুয়াকে, যাই কল্পনা করি না কেন, একই রকম। তো এটা একটা পানিপূর্ণ চিন্তা করলাম যে এটা হচ্ছে একটা পানিপূর্ণ একটা পাত্র। তো এখানে সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ আছে। এখন একে যদি আমরা খালি করতে চাই, কি করব? তার আগে আমরা সূত্র দেখিয়ে নিব যে এইচ বের করার জন্য একটা সূত্র রয়েছে। সেটা হবে এইচ এইচ সমান উপরের স্তরের সরণ মাইনাস নিম্নের স্তরের উপরের স্তরের সরণ মাইনাস নিচের। এখন আমরা দেখব হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। তো দুটো বস্তু যদি পরস্পরকে তো নিজের দিকে আকর্ষণ করবে, সেই ক্ষেত্রে কি হবে দেখো। পানিপূর্ণ একটা কুয়ার ক্ষেত্রে এইচ এর মান কি হবে? তুমি যে অংশটুকু খালি করবে তার উপরের স্তরের সরণ থেকে তার নিচের স্তরের সরণকে যদি বিয়োগ করে দাও, মানে সরি, তার উপরের স্তরের সরণ নিচের স্তরের সরণ যোগ করে ডিভাইডেড বাই 2, অর্থাৎ গড় যে সরণটা বের করলে সেটাই হবে মূলত মোট সরণ। তাহলে দেখো, আমরা যদি এখন দেখি, এটা একটা পাত্র, এই পাত্রে পানি আছে সম্পূর্ণ। সম্পূর্ণকে আমরা খালি করব, সম্পূর্ণকে খালি করব। এই সম্পূর্ণটার উচ্চতা হচ্ছে ক্যাপিটাল এইচ। তাহলে জাস্ট পাত্রের বাইরে নিয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে এইচ এর মান কি হবে দেখো। উপরের স্তরের সরণ, মানে উপরের যে স্তরটা ছিল এই স্তরের সরণ কিন্তু হবে জিরো, জিরো, 0 মিটার বা জিরো যাই। আর নিচের স্তরের এখানের যে সরণ সেটা কিন্তু হবে এইচ। তো উপরের স্তরের সরণ হবে 0 প্লাস, ও নিচের স্তরের সরণ হচ্ছে এইচ ডিভাইডেড বাই 2। এই ক্ষেত্রে আমরা পাবো কিন্তু এইচ বাই 2। তাহলে এইচ সমান কিন্তু আমরা পাবো এইচ বাই 2। এটাই হচ্ছে যখন সম্পূর্ণ খালি করব পানিপূর্ণ একটা কুয়া থেকে। এরপর যদি আমরা করি যে হচ্ছে সম্পূর্ণ একটা পানিপূর্ণ কুয়া, বাট আমরা এর অর্ধেক অংশ খালি করব।
তখন কি করব? এটাকে এখন যদি এই ক্ষেত্রে আমাদের অর্ধেক খালি করব। অর্ধেক খালি করব। এই ক্ষেত্রে কিন্তু আমাদের এইচটা হবে দেখো উপরের স্তরের সরণ 0, নিচের স্তরের সরণ কি হবে? এইখান থেকে এইখানে হবে h/2 প্লাস h/2, আর নিচে তো সূত্রের 2, তো সেই দিক থেকে এখানে হবে h/4, h/4। তাহলে এখানে h সমান হবে h/4। এরপর যদি আমরা দেখি 1/4 খালি করব। এখানে কোয়া বা চৌবাচ্চা যাই বলো সম্পূর্ণ পূর্ণ আছে, এখান থেকে 1/4 মানে জাস্ট এতটুক পানি খালি করব। তো এখানে উপরের স্তরের সরণ 0, নিচের স্তরের সরণ হবে h/4। তো এখানে h এর মান আমরা পাবো 0 প্লাস h/4/2, এখানে হবে h/8। এটি কিন্তু h এর মান হবে। এটা হচ্ছে 1/4 খালি করতে 1/4 অংশ খালি করতে 1/4 অংশ খালি করতে এই সূত্রটা আমরা ইউজ করব। তো এরপরে যদি অর্ধপূর্ণ কোয়া থাকে, এখানে কোয়াটাই বা চৌবাচ্চাটাই অর্ধপূর্ণ, অর্থাৎ এতটুকু পানি আছে, এই ক্ষেত্রে যদি তুমি খালি করতে চাও তাহলে কি করবে? দেখো এইখানে উপরের স্তরের সরণ কি হবে? h/2, আর নিচের স্তরের সরণ হবে সম্পূর্ণ, সেটা হবে h। তো এখানে আমরা সূত্র জানি h উপরের স্তরের সরণ h/2 প্লাস h ডিভাইডেড বাই 2। এইখানে আমরা পাবো যদি ক্যালকুলেশন করি 3h/4, এটাই কিন্তু হবে সূত্র। এরপর যদি দেখো যে অর্ধেক খালি মানে অর্ধেক পূর্ণ কুয়া তার আবার অর্ধেক খালি, দেখো এটা এমনিতেই তো এমনিতেই ছিল অর্ধেক পূর্ণ, তার আবার আমরা অর্ধেক খালি করব। ছিল এতটুকু, এখন অর্ধেক খালি করব। তো উপরের স্তরের সরণ হবে h/2, এইটুকু হবে h/2, আর পরেরটুকু হবে এইটুকু হবে 3h/4, 3h/4। আশা করি এটুকু সবাই বুঝতে পারবা, ইজি বিষয়। তো এখানে আমরা লিখব h/2 প্লাস 3h/4 ডিভাইডেড বাই 2 সমান, এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে 5h/8। তো এইভাবে যতটুকুই দিক না কেন আমরা সূত্র কি শিখছি? দেখো এখানে সূত্র কি শিখছি? সূত্র শিখছি যে উপরের স্তরের সরণ প্লাস নিচের স্তরের সরণ ডিভাইডেড বাই 2, এটাই হবে h। এখন সরণ কতটুকু হবে তা আমরা হিসাব করব, করে পরবর্তীতে সেই অনুযায়ী ক্যালকুলেশন করব। তো আশা করি এই কোয়া সংক্রান্ত কিংবা কোয়া খালি করা সংক্রান্ত বা চৌবাচ্চা খালি করা সংক্রান্ত যে কনসেপ্ট আছে সবাই খুব ভালো মতো বুঝে গেছো যে কীভাবে আমরা বেসিকটা অ্যাপ্রোচ করব। ধরলাম যে আমরা দেখো এখানে একটা তল, এখানে একটা বস্তু আছে, বস্তুটা এখানে একটা বড় বস্তু আছে। তো এই বড় বস্তুটা আকর্ষণ করায় বস্তুটা এইখানে চলে আসলো, এখানে চলে আসলো। তো এইখানে এই বস্তুর এইখান থেকে এই বস্তুর এইখান পর্যন্ত যে দূরত্ব, সেটাকে যদি আমরা আর বি ধরে নেই, আর এই বস্তুর এখান থেকে এই বস্তুর এখান পর্যন্ত দূরত্ব যদি আমরা আর এ ধরে নেই, তাহলে আমাদের যে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ জি সেটা সমান হবে G/m 1/RB মাইনাস 1/RA। তো দেখো এখানে ডাব্লিউ জি অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা যে মহাকর্ষ বল দ্বারা যে কৃত কাজ সেটা হবে, যদি এই বস্তুর ভরকে আমরা ক্যাপিটাল এম ধরি, এই বস্তুর ভরকে স্মল এম ধরি, তাহলে ডাব্লিউ জি সমান জি ইন্টু এম
স্মল এম ক্যাপিটাল এম গুণ করে ফেল, তারপরে হবে 1/RB মাইনাস 1/RA। এখন যদি এইটার ক্ষেত্রেই জাস্ট বলে যে বাহ্যিক বল, বাহ্যিক বল, বাহ্যিক বল হলে আমাদের কাজ কি হবে, জাস্ট সব ঠিকই থাকবে, এইখানে শুধু 1/RB যেখানে ছিল সেখানে হবে RA, আর যেখানে ছিল RA সেখানে হবে RB, আর বাকি সব আগেরটার মতোই। আমরা এখন দেখব স্প্রিং দ্বারা কৃত কাজ। স্প্রিং দ্বারা কৃত কাজ, স্প্রিং দ্বারা কৃত কাজ। ধরলাম এটা একটা তল, এই তলের সাথে একটা স্প্রিং এখানে ঝোলানো আছে। তো স্প্রিং এখন সাম্যাবস্থায়, ধরলাম এখন সাম্যাবস্থায় আছে। তো এই স্প্রিংয়ে একটা বস্তু ঝুলিয়ে দিলাম আমরা, তখন কি হলো, স্প্রিংটা এখানে আসলো, তারপরে এইখানে স্প্রিংটা আরো নিচে নেমে এখানে আসলো, মানে স্প্রিং একবার নামতেছে আবার উঠতেছে, নামতেছে উঠতেছে, তাহলে এটা হচ্ছে সাম্য, এটা হচ্ছে সাম্য অবস্থা। তো সাম্য অবস্থান থেকে এই পর্যন্ত এটাকে যে হবে আদি সরণ, আদি সরণকে আমরা এক্স ইনিশিয়াল দিয়ে প্রকাশ করব, আর এইখান থেকে যে লাস্ট পর্যন্ত এটা হচ্ছে এক্স ফাইনাল। তো শেষ সরণ। এখন যদি আমাদেরকে বলে স্প্রিং দ্বারা কৃত কাজ অর্থাৎ ডাব্লিউ স্প্রিং, যে সূত্রটা হবে হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার, এটা হবে স্প্রিং দ্বারা কৃত কাজ। ডাব্লিউ এজেন্ট অর্থাৎ এজেন্ট দ্বারা কৃত কাজ এর ক্ষেত্রে জাস্ট কি হবে, হাফ কে এখানে যেখানে ছিল ইনিশিয়াল, ইনিশিয়ালের জায়গায় হবে ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার, এটা হবে। তো ডাব্লিউ এজেন্ট যে, এই কাজটাই হচ্ছে ইপি বা পটেনশিয়াল এনার্জি। একটা স্প্রিংয়ের ক্ষেত্রে যদি পটেনশিয়াল এনার্জি বের করতে বলে, তাহলে কিন্তু এই ডাব্লিউ এজেন্ট সমানে আমরা লিখতে পারবো ইপি, এটাই হচ্ছে আমাদের ইপি। তো এই দুটো সূত্র আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এই সূত্র দিয়েই স্প্রিংয়ের কৃত কাজ এবং এজেন্টের কৃত কাজ আমরা বের করতে পারবো। তো স্প্রিংটি যদি সাম্য অবস্থায় থাকে, তাহলে স্প্রিংটি সাম্য অবস্থায় থাকলে কি হবে দেখো, স্প্রিংটি সাম্য অবস্থায় থাকলে সাম্য অবস্থায় থাকলে ডাব্লিউ স্প্রিংয়ের যে সরণটা হবে সেটা হবে হাফ কে এক্স স্কোয়ার, এখানে একটা মাইনাস হবে। তো আর এজেন্ট, ডাব্লিউ এজেন্ট সমান হবে হাফ কে এক্স স্কোয়ার, এটা মনে রাখতে পারো। তো এখন কথা বলবো হচ্ছে গতিশক্তি নিয়ে। গতিশক্তি, তো একটা বস্তু এখানে এম ভরের একটা বস্তু, এই বস্তুর বেগ যদি হয় ভি, তাহলে ওর গতিশক্তি হবে ই কে, অর্থাৎ ই কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি স্কোয়ার। এটাকে আমরা একটু মডিফাই করে লিখতে পারবো পি স্কোয়ার বাই 2m। আবার যদি একটা বস্তু কৌণিক বেগে গতিশীল হয়, তাহলে কৌণিক বেগ যদি হয়, যদি এইভাবে একটা বস্তু এদিকে দিকে দিকে দিক ঘুরতে থাকে, তাহলে এক্ষেত্রে কৌণিক বেগ সমান হবে ওমেগা, আর জড়তার ভ্রামক হবে আই। এই ক্ষেত্রে আমরা কিন্তু ই কে সমান লিখতে পারবো হাফ আই ওমেগা স্কোয়ার, আই ওমেগা স্কোয়ার, এটা কিন্তু লিখতে পারবো। এখানে আই হচ্ছে জড়তার ভ্রামক আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ। এরপর যদি আমরা আসি, দেখো যে বিভব শক্তি, বিভব শক্তি, বিভব শক্তি সম্পর্কে আমরা সবাই জানি ইপি সমান
mgh, অর্থাৎ এখানে একটা বস্তুকে যদি আমরা এই অবস্থায় তুলি, সরণ যদি হয় h, এটা যদি হয় h, তাহলে এর অভিকর্ষ ত্বরণ হবে g, আর বস্তুর ভর যদি হয় m, তাহলে ইপি সমান mgh, এটা সবাই জানি। স্প্রিংয়ের ক্ষেত্রে বিভব শক্তি যদি স্প্রিংয়ের ক্ষেত্রে হয়, স্প্রিংয়ের ক্ষেত্রে হলে বিভব শক্তি ইপি সমান কিন্তু হবে হাফ কে এক্স স্কোয়ার। এক্স হচ্ছে স্প্রিং ধ্রুবক, সরি কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, আর এক্স হচ্ছে সাম্য অবস্থান থেকে যতটুকু সংকুচিত বা প্রসারিত হবে। এখন আমরা যে টপিকটি দেখব সেটা হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মূলত হচ্ছে অসংরক্ষণশীল বল ক্রিয়া না করলে, কি অসংরক্ষণশীল বল ক্রিয়া না করলে কোনো বস্তুর মোট যান্ত্রিক শক্তির পরিমাণ নির্দিষ্ট থাকে। কোনো অসংরক্ষণশীল বল ক্রিয়া না করলে কোনো বস্তুর মোট যান্ত্রিক শক্তির পরিমাণ নির্দিষ্ট থাকে। তাহলে আমরা যদি এটা চিত্রের মাধ্যমে কল্পনা করি, তাহলে দেখো এখানে এখানে একটা বস্তু ঝুলাই, যদি বস্তুকে এখানে একটা বস্তু ঝুলাইছিলাম, এই অবস্থান থেকে যদি আমরা ছেড়ে দিই, তাহলে বস্তুটি প্রথমে এদিকে যাবে, তারপরে এখান থেকে আবার এদিকে আসবে, পরে আবার এদিকে আসবে, আবার এদিকে যাবে, এদিকে যাবে, অর্থাৎ একটা দোলক তৈরি হবে। এক্ষেত্রে যদি আমরা এই অবস্থানগুলোকে আঁকি, তাহলে আচ্ছা আগে না, একটু বড় করে আঁকি। তো এইখানে প্রথমে হচ্ছে এই অবস্থানে, তারপরে হবে এই অবস্থানে, তারপরে আবার হবে, ধরো আমরা এইখানে তিনটা অবস্থান একবারেই কল্পনা করে নিই। প্রথমে এই অবস্থানে থাকলো, দেন এই অবস্থানে, তারপর এই অবস্থানে। এখন এটাকে যদি আমরা এদিকে আঁকি, তাহলে দেখবো এইখানে একটা অবস্থান, এখানে একটা অবস্থান, এখানে একটা অবস্থান, এখানে তিনটা অবস্থান আমরা পাবো। এখন এই অবস্থানকে যদি আমরা এ ধরি, এটাকে বি আর এটাকে সি ধরি, তাহলে আমাদেরকে বিভিন্ন অবস্থানে যে শক্তি আছে, তাহলে এই অবস্থানে আমাদের মোট শক্তি, মোট শক্তিতে কি হবে? মোট শক্তি হবে জাস্ট বিভব শক্তি, এখানে কিন্তু কোনো গতিশক্তি নাই। তাহলে এই অবস্থানে শুধু অনলি পটেনশিয়াল এনার্জি, অর্থাৎ জাস্ট ইপিটা কাজ করবে, আর বি অবস্থানে কাজ করবে ইপি প্লাস ই কে, দুইটাই কাজ করবে। অর্থাৎ এই বি অবস্থানে একটা বস্তু আসলে আর মধ্যে বিভব শক্তিও থাকবে, গতিশক্তিও থাকবে। আর সি অবস্থানে একদম নিচে, এখানে কিন্তু কোনো গতি শক্তি হচ্ছে, কোনো বিভব শক্তি থাকবে না, যা থাকবে তাই গতিশক্তি। সি অবস্থানে শুধু গতিশক্তি থাকবে, বিভব শক্তি কিন্তু একদম জিরো। কারণ দেখো বিভব শক্তি কীভাবে হিসাব করি আমরা, একটা বস্তু সর্বোচ্চ যে তলে নামতে পারে, এই তল থেকে বস্তু কত উচ্চতায় আছে, ধরলাম এই উচ্চতায়, তখন কিন্তু আমরা বিভব শক্তি হিসাব করতে পারি। যখন বস্তুটা এই তলেই চলে আসে, তখন কিন্তু এখানে এইচ এর মান একদম জিরো, তাই বিভব শক্তি একদম শূন্য। তাই জাস্ট থাকবে কি ইকে, অর্থাৎ কাইনেটিক এনার্জি। বি অবস্থানে সরণও আছে, আবার গতিও আছে, তাই বিভব শক্তি এবং গতিশক্তি দুইটাই হয়েছে। আর এই অবস্থানে জাস্ট স্থির ছিল এখানে, ওইখানে জাস্ট হাইটটা ছিল, তাই সেখানে শুধু পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি হয়েছে। তো আমরা যদি এখন তিনটা পজিশন যে দেখলাম, অর্থাৎ এ পজিশনে, তিনটা পজিশন এ, বি এবং সি, এখানে যদি আমরা ইপি সমান দেখি, তাহলে এ পজিশনে ইপি সমান কি হবে? mgh, আর ই কে সমান হবে 0, আর এই অবস্থানে ইপি সমান হবে mgx, mg mgx। এই এক্সটা কি হবে? ভূমি থেকে, মাটি থেকে, মানে লাস্ট অবস্থান থেকে যতটুকু উচ্চতায় উঠছে। আর ই কে সমান হবে, ই কে সমান হবে হাফ এম ভি স্কোয়ার। এটাকে কিন্তু আমরা কাস্টমাইজ করে এটাও লিখতে পারি যে যতটুকু শক্তি আর কি কমছে, বিভব শক্তি যতটুকু হ্রাস পেয়েছে, ততটুকুই তো গতিশক্তি। তাহলে mgh মাইনাস mgx, সেখান থেকে সরাসরি লেখা যায় mgh মাইনাস এক্স। তো লাস্ট পজিশনে ইপি সমান 0, আর ইকে সমান হাফ এম
কি হবে হাফ, সরি দেখো এখানে কি হবে, লাস্ট পজিশনে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এটাই কিন্তু হবে। বাকি এটা সমানই কি হবে, এটা সমানও কিন্তু আবার এমজিএইচ, মানে উপরে ছিল এমজিএইচ, এটাই নিচে আসার পরে হাফ এম বি স্কোয়ারে হয়ে গেছে, এবং এই হাফ এম বি স্কোয়ারটাই এমজিএইচ এর সমান। তো এটা আশা করি সবার ক্লিয়ার একদম, যে বুঝতে পারছো মেইন কাহিনীগুলো কি কি। এখন আমরা যে টপিক দেখব সেটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য। কোন একটা বস্তুর উপর যতগুলো বল ক্রিয়া করে তাদের দ্বারা মোট কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান হয়। কাজ শক্তি উপপাদ্যটা কি? কোন একটা বস্তুর উপর যতগুলো বল ক্রিয়া করে তাদের দ্বারা মোট কৃত কাজ গতিশক্তি পরিবর্তনের সমান। এখানে একটা বস্তু ছিল, বস্তুর উপর বিভিন্ন বল কাজ করছে, করার পরে বস্তুটা এই অবস্থানে গেছে, তাহলে এইখানে মোট যে কৃত কাজ তা হবে এখানে যে গতিশক্তির পরিবর্তন হয়েছে তার সমান। তো এই একটা বস্তুর উপর মোট কতগুলো কাজ বল ক্রিয়া করছে দেখো, এখানে এফ যদি এদিক বল প্রয়োগ করা হয়, এফ বল, তাহলে একটা বল প্রয়োগ করছি আমরা, তারপরে এই দিক বরাবর একটা এমজি আছে, এর জন্য একটা প্রতিক্রিয়া বল আছে এদিকে আর, আবার এইদিকে এফ এক্স অর্থাৎ ঘর্ষণ বল কাজ করছে। তো এই বস্তুটা এই দিক বরাবর ইউ একটা বেগ ছিল, আদি বেগ ছিল ইউ, ইউ শেষ বেগ এখানে হয়েছে ভি, বলগুলো কাজ করার পরে বস্তুটার ভর কিন্তু এমই ছিল, এমই আছে, এখানে সরণ হয়েছে এস। তো এই ক্ষেত্রে ডাব্লিউটা কি হবে দেখো, এক্ষেত্রে যদি আমরা দেখি ডাব্লিউ সমান কিন্তু আমরা লিখতে পারবো যে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, অর্থাৎ শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি, অর্থাৎ গতিশক্তির পরিবর্তন। আবার আমরা ডাব্লিউ সমান কিন্তু এটাও লিখতে পারি যে এফ ডট এস প্লাস আর ডট এস প্লাস এম জি ডট এস প্লাস এফ এক্স ডট এস, এটাও কিন্তু লিখতে পারি। আশা করি এটুকু সবাই বুঝতে পারছো, পরে ম্যাথ কেমনে করবা এটা করতে, ম্যাথ প্র্যাকটিস করার ফলে আমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা দেখব হচ্ছে শক্তির নিত্যতা। শক্তির নিত্যতা সূত্র। শক্তি নিত্যতা সূত্র হচ্ছে অসংরক্ষণশীল বল দ্বারা কাজ সম্পন্ন হলে আদি মোট শক্তি প্লাস অসংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ সমান হবে শেষ মোট শক্তি। তাহলে দেখো আদি মোট শক্তি ইনিশিয়াল, তাহলে মোট শক্তি ই ইনিশিয়াল প্লাস ডাব্লিউ এক্সটার্নাল, অর্থাৎ হচ্ছে অসংরক্ষণশীল বল দ্বারা যে কৃত কাজ ওটা ডাব্লিউ এক্সটার্নাল সমান কি হবে ই ফাইনাল, এটাই হবে। তো এখানে আমরা কি লিখতে পারি দেখো, আদি মোট শক্তি ছিল কি একটা বস্তুর উপর, ধরলাম এখানে একটা উলম্ব এরকম একটা তল আছে, এখানে একটা বস্তু নামতেছে নিচের দিকে, তাহলে ওর উপর বল কাজ করবে কি, এখানে এফ বলে যদি নামে, আর এদিকে এমজি এমজি, আর এদিকে থাকবে প্রতিক্রিয়া বল আর এদিকে তো এফ এক্স থাকলো। তো এখন এখানে হাফ এম ইউ স্কোয়ার, অর্থাৎ এখানে প্রথমে বেগ ছিল ইউ, পরে যা হয়েছে ভি, প্লাস এম জি এইচ প্লাস হবে কি, এখানে অসংরক্ষণশীল বল কোনটা, কোন দুইটা, ওই যে এফ আর, মানে বাহ্যিক বল, মানে আদি মোট শক্তি প্লাস হচ্ছে অসংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ। তো এইখানে
এফ ডট এস প্লাস এফ কে ডট এস, এটা সমান আমরা কি লিখতে পারবো? লিখতে পারবো হাফ এম ভি স্কোয়ার প্লাস 0, কারণ হচ্ছে পরবর্তীতে কোনো কাজ হয় নাই, জাস্ট হাফ এম ভি স্কোয়ার। তো এই সূত্র, এটাই হচ্ছে শক্তির নিত্যতা সূত্র, এটাতে আমরা ম্যাথ করতে পারবো। এখন আমাদের টপিক হচ্ছে ক্ষমতা। আমরা তখন কাজ, শক্তি এগুলো নিয়ে আলোচনা করছি, এখন আমরা ক্ষমতা এই টপিক নিয়ে কথা বলবো। ক্ষমতার ইংরেজি কি? পাওয়ার। পাওয়ার, ক্ষমতা নিয়ে কথা বলবো। কাজের মাধ্যমে শক্তি রূপান্তর করা হয়, এটা আমরা সবাই জানি। এই কাজ করার হার বা শক্তি রূপান্তরের হারকে ক্ষমতা বলে। কাজ করার হারকে ক্ষমতা বলে। আমরা সবাই কি জানি? কাজের মাধ্যমেই তো শক্তিকে রূপান্তর করা হয়। এই কাজ করার হার বা শক্তি রূপান্তরের হারকে বলা হয় ক্ষমতা। এখন আমরা ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করি। পি সমান আমরা লিখতে পারবো W/T, অর্থাৎ কাজ করার হার সমান কিন্তু লেখা যায় mgh/T। এর সমান আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টি। এটা সমান কিন্তু এটাও লেখা যায় যে এফ ভি। বল মানে বল প্রয়োগে সমবেগে সরণ থাকলে, যদি একটা বস্তুর বল প্রয়োগ করা হয় যদি সমবেগে সরণ থাকে, তাহলে এটা কিন্তু ইউজ করা যাবে। আর এটাই কখন ইউজ করব? যখন হচ্ছে কৃতকাজের ফলে বিভব শক্তির পরিবর্তন হয়। আর এটা ইউজ করব যখন হচ্ছে গতিশক্তির পরিবর্তন হয় তখন। তো এটা হচ্ছে সূত্র ক্ষমতা বের করার, এই সূত্র দিয়ে সব ম্যাথ করা যাবে। এরপর আমার যে টপিক দেখব সেটা হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা অর্থাৎ ইফিসিয়েন্সি। এখন একটা কাজ করবা তুমি, ধরো তুমি সারাদিন 8 ঘন্টা টেবিলে বসেছিলা, একটু পড়ছো, একটু ফোন টিপছো, আবার একটু পড়ছো, সব কিছু মিলায় তুমি 8 ঘন্টা টেবিলে ছিলা। তোমাকে যদি বলে যে তোমার কর্মদক্ষতা কত, টেবিলে বসছিলা তো পড়াশোনার জন্য, কিন্তু সাথে অন্য কাজগুলোও করছো, মোট কতক্ষণ সময় পড়ছো? তুমি টেবিলে বসেছিলা হচ্ছে 8 ঘন্টা, পড়ছো হচ্ছে কত? 4 ঘন্টা। এখন তোমাকে যদি বলে কর্মদক্ষতা কত, এখানে কিন্তু তোমার দক্ষতা হবে 50%, অর্থাৎ তুমি 8 ঘন্টা সময় মাত্র 4 ঘন্টা পড়ছো, তোমার পড়ার মাত্র 4 ঘন্টাকে তুমি কাজে লাগাতে পারছো। এই ক্ষেত্রে কিন্তু কর্মদক্ষতা এই কাজগুলোতে হিসাব করার জন্য আমরা এটা ইউজ করে থাকি। তো কর্মদক্ষতাকে সাধারণত ইটা দ্বারা প্রকাশ করা হয়। এটা সমান আমরা সূত্র লিখতে পারবো যে পি আউট বাই পি ইন সমান, দেখো পি নট, এটা সমান লিখতে পারবো হচ্ছে W/E টোটাল। এটা হচ্ছে কর্মদক্ষতা সূত্র। তো এইখান থেকে আমরা কর্মদক্ষতা রিলেটেড কোনো ম্যাথ আসলে সব ইজিলি পারবো সবাই। আমাদের ওয়ান শট ভিডিওর এটা হচ্ছে লাস্ট টপিক, স্প্রিং রিলেটেড। প্রথমে স্প্রিংয়ের বল, পরে সমবায় দেখব। দেখো স্প্রিংয়ের বল, স্প্রিং বলের ক্ষেত্রে এফ স্প্রিং সমানুপাতিক হবে -x। কেন -x? একটা স্প্রিংকে যখন টানো, স্প্রিং কিন্তু তার নিজের দিকে, যে তুমি একটা স্প্রিং এখানে আছে, তুমি স্প্রিংকে এদিক বরাবর যদি টানো এফ বলে, স্প্রিং কিন্তু বলের বিপরীতে সাম্যাবস্থা থাকার জন্য এই দিক বরাবর বল প্রয়োগ করবে। তাহলে তুমি বল প্রয়োগ করতেছো এইদিকে, সরণ হচ্ছে এইদিকে, কিন্তু স্প্রিংয়ের বল কিন্তু ওই দিকে। তাহলে স্প্রিংয়ের দ্বারা যে বল সেটা কিন্তু সমানুপাতিক এক্স এর, বাট ঋণাত্মক। তাহলে এফ এস সমানুপাতিক -x। এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো এফ এ সমান, এফ স্প্রিং সমান হচ্ছে কে এক্স মাইনাস, সমান লিখতে পারবো -kx। আবার যদি আমাদেরকে এফ বের করতে দেয় হচ্ছে এজেন্ট দ্বারা, সেই ক্ষেত্রে আমরা লিখব এফ এজেন্ট সমানুপাতিক এক্স, কারণ এজেন্ট যেদিকে বল দিচ্ছে সরণ সেদিকেই হচ্ছে। এক্ষেত্রে এফ এ সমান লিখতে পারবো kx। তো এরপরে দেখব হচ্ছে স্প্রিংয়ের সমবায়, অর্থাৎ স্প্রিং যুক্ত করা, কাটাকাটি করা, এগুলা।
ধরো দুটো শ্রেণীতে যদি দুটো স্প্রিংকে যুক্ত করা হয়, কিসের শ্রেণীতে, তাহলে এখানে একটা স্প্রিং ছিল, সেই স্প্রিংয়ের সাথে আরেকটা স্প্রিং আমরা যুক্ত করলাম। এখানে একটা স্প্রিং ছিল, তার সাথে আমরা আরেকটা স্প্রিং যুক্ত করব, এই স্প্রিংকে আমরা যুক্ত করলাম। তো এখন আমাদের এখানে কি হবে দেখো, এখন যদি এটার হয় K1 স্প্রিং ধ্রুবক, এটার স্প্রিং ধ্রুবক যদি হয় K2, তাহলে আমাদের ইকুইলিব্রিয়াম যে স্প্রিং ধ্রুবকটা হবে, অর্থাৎ তুল্য স্প্রিং ধ্রুবক কিন্তু আমরা পাবো কি হচ্ছে K1 ইনভার্স 1 প্লাস K2 ইনভার্স 1 হোল ইনভার্স 1। অর্থাৎ মূলত রোধের ক্ষেত্রে যে আমরা সমান্তরাল সমবায় ইউজ করি, স্প্রিংয়ের ক্ষেত্রে শ্রেণী সমবায়ের সেই সূত্র, অর্থাৎ রোধেরটা আর স্প্রিংয়েরটা হচ্ছে জাস্ট উল্টা, বাকি কিচ্ছু না, জাস্ট উল্টা। রোধের ক্ষেত্রে আমরা যা সমান্তরাল, স্প্রিংয়ের ক্ষেত্রে তাই হচ্ছে শ্রেণী, এটাই জাস্ট মনে রাখবা। এখন যদি আমরা সমান্তরাল হিসাব করি, সমান্তরাল দেখলে ধরো এখানে একটা স্প্রিং, এখানে আরেকটা স্প্রিং, দুইটার সাথে একটা বস্তু ঝোলানো আছে, অ্যামভরের বস্তু। তো এটা হচ্ছে K1 স্প্রিং ধ্রুবক, আর এটা হচ্ছে K2 স্প্রিং ধ্রুবক। তো এই ক্ষেত্রে K ইকুইলিব্রিয়াম হবে, অর্থাৎ তুল্য স্প্রিং ধ্রুবক হবে K1 প্লাস K2। এটা এখানে দেখো স্প্রিং দুটো সমান্তরাল আছে, বাট তাদের তুল্য স্প্রিং ধ্রুবক হচ্ছে রোধের শ্রেণীর মতো। রোধের শ্রেণীতে যুক্ত হলে যেরকম জাস্ট যুগ হয়ে গেত, সেই রকম এখানে সমান্তরালের ক্ষেত্রে মনে রাখবা, জাস্ট রোধেরটার উল্টা হচ্ছে স্প্রিংয়েরটা। তো দেখতে দেখতে আমাদের এই চ্যাপ্টারটার যে বেসিকগুলো ছিল, অর্থাৎ বোর্ড সলভিংয়ের জন্য বা হচ্ছে এমসিকিউ সলভিংয়ের জন্য, তা মোটামুটি শেষ। একটা চ্যাপ্টারে তো ডিপ অনেক কিছুই থাকে, তো চেষ্টা করছি যে একটা ভিডিওর মাধ্যমে মেইন যে কনসেপ্টগুলো ছিল তা তুলে ধরার জন্য। তো ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সবাই দেখছো, তার জন্য, ধৈর্য নিয়ে দেখার জন্য ধন্যবাদ। তো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।